না ইলা, ও আমার অতীত, আর আমি অতীতে ফিরে যেতে চাই না। কিন্তু ইলার মনে সন্দেহটা রয়ে গেল। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি আর জিজ্ঞেস করব না। আপনি যখন বলতে চাচ্ছেন না, আমিও আর জোর করব না। আরিয়ান ইলার দিকে হাত বাড়ালো, কিন্তু ইলা ধীরে সরে গেল। তার মনে একটা চাপা কষ্ট। আরিয়ান এখনো নওরিনকে ভালোবাসে, আর তার সাথে যা হয়েছে সব করুণা, টাইম পাস। ইলা কিছু না বলে ঘরে চলে গেল। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। তার মনে পুরনো কষ্ট আর নতুন ভয়। এভাবে আরো একটা রাত পার হয়ে গেল, কিন্তু দুটি মন নিজেদের কষ্ট লুকিয়ে রেখেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। ইলা ঘরে বসে একা একা ফোনটা হাতে নিয়ে শাওনের কথাগুলো মাথায় ঘুরছে। দেখা না করলে আমি তোমার শ্বশুর বাড়িতে চলে আসবো। ইলার বুকের ভেতর ভয় আর অসহায়ত্ব মিশে একটা ঝড় উঠেছে। সে আরিয়ানকে বলতে চায় না, বললে আরিয়ান রাগ করবে, হয়তো ভুল বুঝবে। আর নওরিনের কথা মনে পড়লে তার মন আরো ভারী হয়। হঠাৎ এর মাঝে ফোন বাজলো। সে অজানা নাম্বার। ইলা চোখ বন্ধ করে ধরল। হ্যালো। ইলা, এখনো ভাবছো? কাল বলেছি শুধু একবার দেখা করতে। আমি ক্ষমা চাইবো, তারপর আর কখনো বিরক্ত করব না। ইলা কাপা গলায় বলল, ঠিক আছে, দেখা করব, কিন্তু শুধু একবার। আর তারপর আর কখনো ফোন করবেন না। প্রমিস। আজ বিকেলে আমি লোকেশন পাঠাচ্ছি। ইলা ফোনটা হাতে ধরে বসে রইল, চোখে পানি। সে জানে না এটা ঠিক না ভুল, কিন্তু আরিয়ানের জীবনে ঝামেলা আসুক চায় না। ইলার ফোনে একটা মেসেজ আসলো। ইলা মেসেজ চেক করে দেখে শাওন লোকেশন পাঠিয়েছে। সে উঠে দাঁড়ালো, কোনো কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। কেউ দেখেনি। কিছু দূরে একটা নির্জন রাস্তার ধারে একটা গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কালো হুডি, ক্যাপ আর মাস্ক দিয়ে মুখ ঢাকা। ইলা ধীরে এগিয়ে গিয়ে ডাকলো, আপনি আর্মি শাওন? ছেলেটা ধীরে ঘুরলো, মুখে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত চকচকে ভাব। হ্যাঁ, আমি তোমার ভয়েস কিং। কেমন আছো ইলা? এলার দিকে এগিয়ে শিলার বুকটা ধক করে উঠল। গলাটা শাওনের মতো না, কিন্তু সে ভয়ে কাপা গলায় বলল, আপনি আমার কেউ না, এখন আমার স্বামী আছে। কি বলতে চান প্লিজ তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। ছেলেটা এক পা এগিয়ে এলো, আবার হাসিটা আরো চওড়া। ইলা, প্লিজ আমার সাথে চলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো কষ্ট দিব না। তুমি অনেক সুন্দর, যেটা আমি কল্পনাও করিনি। এরা পিছিয়ে গেল। দেখুন, আমার স্বামী আছে, আমি সুখে আছি। আপনি এক সময় আমার অনুভূতি ছিলেন, কিন্তু এখন কিছুই না। এখন আমি আপনাকে চিনি না। ছেলেটার চোখে হঠাৎ একটা অন্ধকার ছায়া পড়ল। সে হঠাৎ হাসি থামিয়ে বলল, চিনো না? তাহলে এত দূরে এলে কেন? এলা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা সাদা গাড়ি এসে থামলো। দরজা খুলে দুজন লোক নামলো। ছেলেটা এলার হাত ধরে টানলো। চলো, আর কথা না। আমি তোমাকে আর এক মুহূর্ত আলাদা থাকতে দেব না। এলা চিৎকার করতে যাবে, কিন্তু একজন লোক মুখ চেপে ধরলো। জোর করে গাড়িতে তুলে নিল। গাড়ি দ্রুত চলে গেল। অন্যদিকে আরিয়ান তার ঘরে বসে ফোনে সব দেখছে। রাফায়েল আর সামিরের সাথে ভিডিও কলে। স্ক্রিনে দেখা যাচ্ছে ইলা ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছে। রাফায়েল আর সামির নকল শাওনের ফোনে মাইক লাগিয়ে দিয়েছিল, যাতে সবকিছু শুনতে পায় আরিয়ান। আরিয়ানের চোখ লাল হয়ে গেছে। সে সব দেখছে, শুনছে। ইলা যখন বলল আমি সুখে আছি, আরিয়ানের বুকটা হালকা হলো। কিন্তু হঠাৎ মাইক্রোফোন অফ হয়ে গেল। স্ক্রিনে শুধু ছবি, কোনো শব্দ নেই। আরিয়ান চিৎকার করে উঠল, রাফায়েল, কি হলো? শব্দ শোনা যাচ্ছে না কেন? আর ইলাকে কোথায় নিয়ে যাচ্ছো? মাইকটা অফ হয়ে গেছে, কিন্তু ইলাকে গাড়িতে তুলছে কেন? আরিয়ান উঠে দাঁড়ালো, তার চোখে আগুন। তোরা গাড়ির পেছনে, এখনই আমি আসছি, আমাকে লোকেশন পাঠিয়ে দে। ফোন কেটে দিয়ে আরিয়ান দৌড়ে নিচে নামলো। তার মুখে রাগ আর ভয় মিশে একটা ঝড়। সাদা গাড়িটা ঝাঁকুনি দিয়ে চলতে থাকে। চারপাশটা অচেনা, নির্জন। জানালার বাইরে ঝাপসা গাছপালা দ্রুত পিছিয়ে যাচ্ছে। ইলার মুখ শক্ত করে বাঁধা, হাত দুটো দড়িতে বাঁধা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তার বুকের ভেতর শুধু একটা নামই ধাক্কা মারছে, আরিয়ান, আমি ভুল করেছি। এই কথাটা হাজারবার মনে মনে বলছে ইলা। নকল শাওনের সাথে দেখা করতে রাজি হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। সামনের সিটে বসা লোকটা আয়নায় একবার ইলার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। পাশে বসা ছেলেটা, যাকে সে শাওন ভেবেছিল, এখন আর মুখে সেই নরম হাসি নেই। চোখ দুটো ঠান্ডা, ভয়ঙ্কর। কাঁদছো কেন ইলা? তুমি তো নিজেই এসেছো। আপনার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবেন না। গাড়িটা একটা নির্জন এলাকার দিকে দ্রুত এগিয়ে চলেছে। তার চোখে ভয় আর অশ্রু মিশে একাকার। এলা কাঁপছে, কিন্তু চিৎকার করার শক্তি নেই। সামনের ছিটে ছেলেটা চুপচাপ বসে আছে। তার চোখে একটা অদ্ভুত উন্মাদ ভাব। এলা কাপা গলায় বলল, আপনি আপনি এটা কি করছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনার? ছেলেটা মুখ ফিরিয়ে হাসলো। হাসিটা এবার আর মিষ্টি নয়, বরং ভয়ঙ্কর। তুমি কিছু করনি। যা করেছে সেটা তোমার স্বামী করেছে।
ইলা ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেল। ছেলেটা হুডি খুলে ফেললো, মুখ থেকে মাস্ক সরিয়ে একটা ভয়ঙ্কর মুখ বেরিয়ে এলো। ইলার চোখ বড় হয়ে গেল। কে আপনি? আমার নাম রাহাত। এই যে কাটা দাগটা দেখছো, এটা তোমার স্বামীর দেওয়া ঘা। কথাটা শোনার পর ইলার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা পাগল সম্পূর্ণ উন্মাদ। অন্যদিকে কালো এসইভি গাড়ি ছুটে চলেছে। স্টিয়ারিং এর শক্ত করে হাত চেপে ধরে আছে আরিয়ান। চোখ লাল, কপালের শিরা ফুলে উঠেছে। ফোনটা স্পিকারে। আমরা পেছনেই আছে, গাড়িটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে যাচ্ছে। আজ ওরা কেউ পালাতে পারবে না, কিন্তু ওই এর এত বড় সাহস হয় কি করে আমার কলিজায় হাত দেওয়ার? আমি নিজেও ভেবে পাচ্ছি না। এই ছেলে আমাদের অনেক জুনিয়র, ভালো সম্পর্ক, আর তাদের এদিকেই বাসা। তাই ভাবলাম ওকে দিয়েই কাজ করাই। এদিকে গাড়িটা দ্রুত গতিতে শহরের বাইরের দিকে নির্জন এক গুদামের সামনে এসে থামলো। ইলার হাত পা বেঁধে মুখে টেপ মেরে রেখেছে। ইলার চোখের পানি বাদ মানছে না। সে বুঝতে পারছে না কেন সে আরিয়ানকে সবটা বলল না, কেন সে একাই বিপদ ডেকে আনলো। গাড়ির দরজা খুলে সেই ছেলেটি যে নিজেকে শাওন বলে পরিচয় দিয়েছিল সে ইলাকে টেনে নামলো। তার মুখে এখন আর সেই নকল ভালোবাসার মুখোশ নেই, সেখানে এখন পৈশাচিক উল্লাস। ছেলেটি ইলার মুখের টেপটা টান মেরে খুলে দিয়ে কর্কশ গলায় বলল, শাওন তো কেবল একটা টোপ ছিল ইলা। আরিয়ান আমার সাথে যা করেছে তার শোধ আমি নেব। তোমার স্বামী আরিয়ান অনেক বেশি উড়েছে এক সময়, আজ তার সে ডানা আমি কেটে দেব। আজ তোমাকে শেষ করে ওকে আমি তিলে তিলে মারবো। ছেড়ে দিন আমাকে, আরিয়ান আপনাকে ছাড়বে না। রাহাত ইলার এই কথা শুনে পৈশাচিক হাসি দিল বিকট শব্দ করে। ইলাকে টেনে একটা গুদাম ঘরে ঢুকালো। গুদামের ভেতরটা অন্ধকার, ধুলো জমে আছে। পুরনো লোহার রড, ভাঙা বাক্স, ছেঁড়া কাপড় ছড়িয়ে আছে। একটা পুরনো চেয়ারে ইলাকে বসিয়ে বাঁধা হলো। লোক দুটা বাইরে গিয়ে দাঁড়ালো। ইলা চিৎকার করে উঠল, আপনার সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার? আমার স্বামী জানলে আপনাকে এখানেই কবর দিয়ে দেবে। রাহাত ধীরে ধীরে এগিয়ে এলো, মুখের ক্যাপটা খুলে ফেললো। রাহাত ঠাস করে ইলার গালে চড় বসিয়ে দিল। সাথে সাথে ইলার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। এটা দেখে রাহাতের চোখে অদ্ভুত একটা পাগলামির ছায়া। সে হাসতে হাসতে বলল, সাহস? সাহস তো তোমার স্বামী নিজেই দিয়েছে। ইলার মাথায় যেন বজ্রপাত হলো। সে স্তব্ধ হয়ে গেল, চোখ বড় বড়, শ্বাস আটকে এলো। কি বলছেন আপনি? আরিয়ান নিজেই তো এই কাজটা করিয়েছে, না হলে একজন মেজরের বউকে কিডন্যাপ করা আমার পক্ষে সম্ভব ছিল না। না না না, এটা মিথ্যা, আমি বিশ্বাস করি না। আরিয়ান এমন করতে পারে না। বিশ্বাস না হলে দেখো, ওর বন্ধুর মেসেজের স্ক্রিনশট আছে আমার কাছে। সে ফোন বের করে একটা স্ক্রিনশট দেখালো। সেখানে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। প্রেমের অভিনয় করতে হবে কয়েকদিনের জন্য। ইলার দুনিয়া অন্ধকার হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, না না না, এটা আরিয়ান করতে পারে না। রাহাত অট্টহাসি দিয়ে উঠল। ইলার দিকে শিলার কবজি চেপে ধরে, আরিয়ান তোমার উপর সন্দেহ করে, তাই তো ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু দেখছে। না হলে কি তুমি এখানে আসতে পারতে? এত সিকিউরিটির পরেও। শুরুটা আরিয়ান করেছে, শেষটা আমি করব। আরিয়ান জানবেও না তুমি কোথায় আছো। তাহলে আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? কারণ 3 বছর আগে আরিয়ানের জন্য আমার মানুষের কাছে অপমানিত হতে হয়েছে। মানে? আমিও একজন সেনাবাহিনী। 3 বছর আগে একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল, কিন্তু ওই মেয়ে যখন জানবে আমি বিবাহিত তখন অনেক সিন ক্রিয়েট করে। আর তোমার স্বামী আরিয়ান আমাকে অনেক মারধর করে অন্য আর্মিদের সামনে। আর আজ 3 বছর পরে আমি এটার সুযোগ পেয়েছি আরিয়ানকে অপমান করার। এটা বলে রাহাত ইলার সাথে জবরদস্তি করা শুরু করে। ইলা কান্না করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, আর সাথের বাকি দুজন ফোনে ভিডিও করে। ঠিক তখনই গুদামের লোহার গেটটা প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। একটা কালো গাড়িটা সজোরে ভেতরে ঢুকে পড়ল। টায়ার ঘষার বিকট শব্দ আর ধুলোর আস্তরণ ভেদ করে গাড়ি থেকে নামলো এক যমদূত। পরনে কালো শার্ট, হাতা গোটানো, আর চোখে জ্বলন্ত আগ্নেয়গিরি। আরিয়ানকে দেখেই রাহাতের হাত থেকে ইলার হাত ছুটে গেল। আরিয়ান এক মুহূর্ত দেরি করলো না। বাঘের মতো গর্জন করে সে রাহাতের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার ইলার গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো তোর, বাস্টার্ড! আরিয়ানের এক একটা ঘুষি যেন হাতুড়ির মতো রাহাতের মুখে আছড়ে পড়ছে। রাহাতের নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে, কিন্তু আরিয়ানের রাগ থামার কোনো লক্ষণ নেই। রাফেল আর সামিরও পৌঁছে গেছে। তারা বাকি দুজনকে সামলাচ্ছে, কিন্তু আরিয়ান তখন উন্মাদ। সে রাহাতের কলার ধরে তাকে দেওয়ালে আশ্রয় ফেললো এবং পা দিয়ে তার বুকে প্রচণ্ড জোরে একটা লাথি মারল। তুই ভেবেছিলি তুই ইলাকে এখানে নিয়ে আসবি আর আমি খুঁজে পাবো না? তোর ফোনের প্রতি সেকেন্ডের লোকেশন আমি জানি। তুই ভেবেছিলি আমার ইলা একা একা, ওর পেছনে ওর স্বামী পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, সেটা ভুলে গেছিস?
আরিয়ান পাশ থেকে একটা লোহার রড তুলে নিল। ইলা কাঁদতে কাঁদতে চিৎকার করলো। আরিয়ান প্লিজ থামুন, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দিন। আরিয়ান রডটা উঁচিয়ে ধরলো রাহাতের আঙুলের ওপর। এই হাত দিয়ে তুই আমার হীরাফুলকে ছুঁয়েছিলি না? এই হাত আর আমি আস্ত রাখবো না। ক্র্যাক, একটা বিকট হাড় ভাঙার শব্দ আর রাহাতের আকাশ ফাটা আর্তনাতে পুরো গুদাম কেঁপে উঠল। আরিয়ান থামলো না। সে রাহাতের মুখে পা দিয়ে চেপে ধরে ঠান্ডা গলায় বলল, যতদিন এই আরিয়ানের মতো পাহাড় ইলাফুলের মাথার উপরে থাকবে, ইলাফুলের কেউ কিচ্ছু করতে পারবে না। আজ তোকে পুলিশে দেব না, আজ তোকে এমন শিক্ষা দেব যে ইলা নাম শুনলে তোর হাতটা কাঁপবে। এরপর আরিয়ান ইলার দিকে ফিরল। ইলা তখনও থরথর করে কাঁপছে। আরিয়ান দ্রুত গিয়ে ইলার বাঁধন খুলে দিল। ইলা বাঁধন মুক্ত হতে পরে যেতে নিল। আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আরিয়ান ইলাকে নিজের বুকের ভেতর আড়াল করে নিল। ইলার কপালে মাথা টেকিয়ে ফিসফিস করে বলল, সরি লিটল হার্ট, খুব সরি। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ভয় নেই ইলাফুল, আমি এসে গেছি। ইলা আরিয়ানের এই কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে আরিয়ান সত্যি সব জানে। এই সব কিছুর পিছনে আরিয়ানের হাত আছে। গুদাম ঘরে সেই ভ্যাবসা অন্ধকারে আরিয়ানের বুকের ভিতর ইলা থরথর করে কাঁপছিল। কিন্তু সেই কাঁপুনি এখন আর ভয়ের নয়, বরং এক তীব্র অভিমানে আর অপমানে ফেটে পড়ার উপক্রম। আরিয়ানের সরি শব্দটা ইলার কানে বিষের মতো লাগলো। তার মানে রাহাত যা বলেছে সব সত্যি। আরিয়ান এই নাটকটা করিয়েছে। ইলা প্রচন্ড জোরে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে এখন আগুনের হলকা, জল টলমল করছে ঠিকই, কিন্তু তাতে হাহাকার বেশি। আরিয়ান অবাক হয়ে গেল। ইলাফুল, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আমাকে ছোবেন না, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না মিস্টার আরিয়ান খান। এত বড় একটা জঘন্য নাটক আপনি সাজাতে পারলেন? ইলাফুল, আপনি ভুল বুঝছেন। আমি পরিস্থিতি সামলানোর জন্য। থামুন। ইলার গলার স্বরে গুদামঘরটা কেঁপে উঠল। ইলা কাঁদতে কাঁদতে হাসতে লাগলো। পরিস্থিতি সামলানোর জন্য? আমার ইমোশন নিয়ে খেলার নাম বুঝি পরিস্থিতি সামলানো? আপনি জানতেন শাওন সেজে রাহাত আমাকে ফোন করছে, আপনি জানতেন ও আমাকে এখানে নিয়ে আসবে, আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন যখন আমি বিপদে পড়ে ঘর থেকে বের হচ্ছিলাম। কেন আরিয়ান, কেন? আরিয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই রাফেল আর সামির বাকি দুজনকে বেঁধে রেখে এদিকে এগিয়ে এলো। রাফেল ইলার অবস্থা দেখে অপরাধবোধ নিয়ে বলল, ইলা আসলে আরিয়ান চেয়েছিল। আপনি চুপ করুন মিস্টার রাফায়েল। ইলা অগ্নিদৃষ্টিতে রাফেলের দিকে তাকালো। আপনার ওপর আমার অনেক শ্রদ্ধা ছিল যখন আপনি আমার পরিস্থিতি বুঝে আমার থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু আজ বুঝলাম আপনিও এই নোংরা খেলায় অংশীদার। কি দোষ করেছিলাম আমি? এটাই কি আমার অপরাধ যে আমি আপনাকে রিজেক্ট করেছিলাম? সেই শোধ নিতে আপনি আরিয়ানের সাথে মিলে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেললেন। আমার ভয়, আমার কান্না সবই কি আপনাদের কাছে স্রেফ একটা গেম ছিল? রাফেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। ইলা আবার আরিয়ানের দিকে ফিরল। আরিয়ানের চল শক্ত হয়ে এলো। আপনার লাইফে নওরিন ফিরে এসেছে, তাই তো? আপনি নওরিনকে ভালোবাসেন, তাকে জায়গা করে দেওয়ার জন্য আমাকে আপনার রাস্তা থেকে সরাতে চেয়েছেন। আমাকে একবার বলতেন আরিয়ান, আমি তো এমনিতেই আপদ ছিলাম আপনার জীবনে। আমাকে শাওনের ভয় দেখিয়ে এত নাটক না জানালেও পারতেন। আমি নিজ ইচ্ছে আপনার জীবন থেকে চিরতরে চলে যেতাম। শুধু একটা বার বলতে তো পারতেন, কিন্তু আপনি আমার আত্মসম্মানে আঘাত করলেন। সে ধীরে পায়ে ইলার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু কণ্ঠস্বর গম্ভীর। ইলাফুল, আপনি আমাকে এতটা নিচু ভাবলেন? আমি নওরিনের জন্য এসব করেছি, আপনার তাই মনে হয়? তবে কিসের জন্য? ইলা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি তো আমাকে পরীক্ষা করছিলেন, তাই না? আমি শাওনের কথা শুনে ঘর থেকে বের হলাম, সেটা প্রুফ করতেই আপনি এই নাটক সাজালেন। আপনি দেখাতে চেয়েছিলেন আপনার বাড়ির লোককে যে আমি কতটা অসতী, তাই তো? লিয়ান গেছে, শাওন এসছে, এই তো আপনার মনের চিন্তা। ছি আরিয়ান, আপনার ভালোবাসা কি এতই ঠুকনো যে একটা মিথ্যে টোপ দিয়ে আমাকে পরীক্ষা করতে হলো? ইলার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আলু থালু বেশি ভাঙা মন নিয়ে সে গুদাম ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে আরিয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে চেয়েছিল ইলার অতীত থেকে শাওন নামের অধ্যায়টা চিরতরে মুছে দিতে আর ইলার সাথে নতুন করে জীবন করতে, কিন্তু সে বুঝতে পারেনি সত্য উদ্ঘাটনের এই নেশায় সে তার ভালোবাসার মানুষটির বিশ্বাসটাই চুরমার করে দিয়েছে। সামির আরিয়ানের কাঁধে হাত রাখলো। ভাই, এবার পরিস্থিতি সত্যি হাতের বাইরে চলে গেছে। আরিয়ান কোনো কথা বলল না। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে জানতো না ভালোবাসার পরীক্ষা নিতে গিয়ে সে আজ নিজেকে ইলার কাছে অপরাধী করে তুলেছে। গুদাম ঘরের বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। নির্জন রাস্তার ঝোপঝাড়ের মাঝ দিয়ে ইলা পাগলের মতো দৌড়াচ্ছে।
তার পরনের কাপড় ধুলোয় মাখা, চোখের জল গালের রক্ত আর ঘামের সাথে মিশে এক বীভৎস রূপ নিয়েছে। কিন্তু শরীরে ব্যথা চেয়ে মনের ভেতর যে দহন চলছে তা যেন তাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। পেছন থেকে আরিয়ানের চিৎকার শোনা যাচ্ছে। ইলাফুল দাঁড়ান, একটা বার কথা শুনুন। আরিয়ান দৌড়ে এসে এলার হাত চেপে ধরল। এলা ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। তার চোখে এখন আর ভালোবাসা নেই, আছে ঘৃণা আর সীমাহীন ঘৃণা। কাছে আসবেন না বলেছি না? আপনি কি ভেবেছেন আপনি মেজর বলে যা খুশি তাই করবেন? মানুষের মন নিয়ে ফুটবল খেলবেন? ইলাফুল, আমার একটা কথা একটা বার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি স্বীকার করছি এটা আমার নাটক ছিল, কিন্তু এত কিছু হয়ে যাবে আমি ভাবিনি। কিন্তু পুরো কথাটা শুনুন আমার। তাই একবারও আপনার বুক কাঁপেনি যে আমার সাথে খারাপ কিছু করতে পারে? নাকি আপনি শিওর ছিলেন যে আপনার টিম তো পেছনেই আছে, তাই একটু অ্যাডভেঞ্চার হোক? আরিয়ান চুপ করে রইল। তার নীরবতা ইলার সন্দেহেও গীতাহুতি দিল। উত্তর নেই তো, কারণ আপনি এটাই চেয়েছিলেন। আপনি দেখতে চেয়েছিলেন আমি ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম। আপনি প্রমাণ করতে চেয়েছিলেন আমি এখনো ওই শাওন নামের মায়াজালে আটকে আছি। অভিনন্দন মেজর আরিয়ান খান, আপনি জিতে গেছেন। আমি গিয়েছি, আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি হিসেবে আপনি আমার চরিত্র নিয়ে যে চিনিমিনি খেললেন, তার বিচার কে করবে? আরিয়ান নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মতো একজন শক্ত হৃদয়ের মানুষের চোখে আশ্রাবণের ধারা। আমি হার মেনেছি ইলাফুল। আমি জানতাম না রাহাত এভাবে আমার উপরে শোধ নেবে। ও একটা সাইকো, ও আমাকে মারতে পারে এটা আমার ক্যালকুলেশনে ছিল না। আমি ভেবেছিলাম ও শুধু আপনার সাথে কথা বলবে, যা আমি ওকে বলেছিলাম। কিন্তু যখন দেখলাম ও আপনার গায়ে হাত তুলেছে, বিশ্বাস করুন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছিল? আর আমার আমার আপনার মা, আপনার বাবা সবাই যখন জানবে আপনার বউ পরপুরুষের সাথে দেখা করতে গিয়ে কিডন্যাপ হয়েছে, তখন তারা আমাকে কি ভাববে? রাফায়েল আর সামির দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। রাফায়েল সাহস করে সামনে এগিয়ে এলো। এলা, আরিয়ানকে দোষ দিও না। আরিয়ান কেবল তোমাকে নিজের করে নিতে চেয়েছিল। আপনার লজ্জা করে না? আপনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, অথচ আপনি আমার সম্মানকে বাজি ধরলেন। আজ যদি আরিয়ান পৌঁছতে একটু দেরি হতো, যদি আমার সাথে খুব খারাপ কিছু হতো, আপনারা কি পারতেন সেই সম্মান ফিরিয়ে দিতে? আপনাদের ইগো আর প্ল্যানের কাছে আমার জীবনটা সস্তা মনে হলো। ইলা আর দাঁড়ালো না। রাস্তার পাশ দিয়ে একটা অটোরিকশা যাচ্ছিল। সে হাত দেখিয়ে সেটা থামালো। ইলাফুল, কোথায় যাচ্ছেন? গাড়িতে উঠুন, আমি নিয়ে যাচ্ছি। আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই। আমি নিজের পথ চিনে নিতে জানি। আজ থেকে আপনার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। আপনি আপনার অতীত নওরিনকে নিয়ে সুখে থাকুন, আর মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। আর আমি আমার এই ক্ষত বিক্ষত বর্তমান নিয়ে বেঁচে থাকবো। অটোরিকশাটা দ্রুত গতিতে চলে গেল। আরিয়ান রাস্তার মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সামির কাছে এসে বলল, ভাই, ওকে একা যেতে দিচ্ছিস কেন? যে বিশ্বাস একবার ভেঙে যায় তাকে জোর করে ধরে রাখা যায় না সামির। আমি ওকে হারাইনি, আমি নিজেকেই হারিয়ে ফেলেছি ওর চোখে। ইলা অটোরিকশা চালককে বলল। স্টেশনে নিয়ে চলুন। অটো চালক অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। ইলা কাছে তার মনে শুধু একটা কথা, সে আর ফিরবে না। অন্যদিকে আরিয়ান দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। রাফেল এগিয়ে এসে বলল, ভাই, ইলা চলে গেল। ও ভুল বুঝেছে। এখন অন্তত সত্যিটা বলে দে, তুই ওর ভয়েস কিং। আমার ভুল, আমি ওকে পরীক্ষা করতে গিয়ে ওর বিশ্বাস ভেঙে দিয়েছি। এখন যদি আমি বলি আমি সেই, তাহলে ও আরো খারাপ কিছু করে বসবে। এখন কি করবি? ওকে ফিরিয়ে আনবো, ও ছাড়া আমি বাঁচবো না রে। ও আমার আত্মার সাথে মিশে গেছে। আরিয়ান গাড়িতে উঠে বসলো, রাফেল আর সামিরও। গাড়ি ছুটলো ইলার পেছনে। ইলা স্টেশনে পৌঁছে টিকিট কাটলো। রাত 9টা, দিনাজপুরের ট্রেন। ইলা প্ল্যাটফর্মে বসে আছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। তার মনে শুধু কষ্ট। আরিয়ানের সব কথা, সব স্পর্শ, সব মিথ্যে মনে হচ্ছে। হঠাৎ তার ফোন বাজলো। আরিয়ানের নাম্বার। ইলা ধরলো না। আবার বাজলো। ইলা ফোন টপ করে দিল। ট্রেন এলো। ইলা উঠে বসলো জানালার ধারে। 9:15 ট্রেন ছাড়লো। ইলা চোখ দিয়ে পানি পড়ছে। সে মনে মনে বলছে, আরিয়ান, আপনি আমাকে হারিয়ে দিলেন, আমি আর ফিরবো না। অন্যদিকে আরিয়ানের গাড়ি স্টেশনে পৌঁছালো। আরিয়ান, রাফেল, সামির দৌড়ে প্ল্যাটফর্মে গেল, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আরিয়ান দাঁড়িয়ে রইল, তার চোখে পানি। ভাই, কি করবি? ট্রেন তো চলে গেল। ওকে ফিরিয়ে আনবই, যেভাবেই হোক। ট্রেনটা ছেড়ে যাওয়ার মাত্র 10 মিনিট পর প্ল্যাটফর্মের এক কোণে লেডিস বাথরুমের দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো ইলা। চোখ ফোলা, মুখ ফ্যাকাশে, কিন্তু এখন আর কাঁদছে না। সেজন্য সব কান্না শেষ হয়ে গেছে। বাকি শুধু একটা খালি ভাব।
হাতে ছোট্ট ব্যাগটা ঝুলছে, চুল এলোমেলো, কাপড় এখনো গুদামের ধুলো লেগে আছে। ইলা দেখেই আরিনের বুকটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। পাশে দাঁড়ানো রাফেল আর সামির একসাথে হাঁপ ছেড়ে বাঁচল। সামির ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ ভাবি, ঠিক আছে। রাফেলের চোখে এবার আর কোনো দ্বিধা রইল না। সে আরিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নাটক অনেক হয়েছে আরিয়ান, এবার আমি সব খুলে বলবো, তুই আর আটকাস না। আরিয়ান হাত বাড়িয়ে রাফেলের কবজি চেপে ধরল। দাঁড়াও, এখনো রেগে আছে, এগুলো শুনলে আরো ভেঙে পড়বে। রাফেল হাত ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। আর ভাঙার কি বাকি আছে বলতো? তুই নিজের হাতে ওর বিশ্বাস ভেঙেছিস, এখন অন্তত সত্যিটা জানুক, ওর কাছে আর লুকিয়ে লাভ নেই। আরিয়ান কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাফেল দ্রুত পায়ে ইলার কাছে গেল। ইলা তাকে দেখেই থমকে দাঁড়ালো, চোখে আবার সে ঘৃণা আর ব্যথার মিশেল। রাফেল নরম গলায় বলল, চলে গেল যে। ইলা তার ছেলের হাসি দিয়ে বলল, মেয়েদের বিয়ের পর তো শ্বশুরবাড়ি সব, আর আমি যাবই বা কোথায়? যে বাড়ি থেকে বিনা অপরাধে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, সেখানে ফিরে যাব? না মামার বাড়ি, না বাবার বাড়ি, কোথাও তো আমার জায়গা নেই। কথাগুলো শুনে রাফেলের বুকটা ভারী হয়ে গেল। সে একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলল, আল্লাহ তোমাকে তোমার স্বপ্নের পুরুষের সাথেই বিয়ে দিয়েছে ইলা, তুমি জানো না, কিন্তু সত্যিটা এটাই। ইলা একটু হেসে উঠল, তবে হাসিটা তিক্ত। স্বপ্নের পুরুষ? আপনি এখনো মজা করছেন? রাফেল গভীর শ্বাস নিয়ে বলা শুরু করলো, শোনো ইলা, এই সেই শাওন যাকে তুমি ভালোবেসেছিলে, এই সেই ভয়েস কিং, এই সেই আসলে শাওন, মেজর আরিয়ান খান শাওন। রাহাতকে এই পুরো প্ল্যানে ঢোকানোর পেছনে আরিয়ানের হাত ছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা যা তুমি ভাবছো তা নয়। আরিয়ান চেয়েছিল তোমার মন থেকে শাওন নামের অতীতটা চিরতরে মুছে ফেলতে। ও জানতো তুমি তোমার ভয়েস কিংকে ভালোবাসো। ও চেয়েছিল তোমার মধ্যে ভালোবাসা তৈরি করে তারপরে তোমাকে এসব বলতে। তাই ও আমাদের সাথে সবকিছু শেয়ার করেছিল, কিন্তু আরিয়ান আস্তে আস্তে তোমার প্রেমে আসক্ত হয়ে যাচ্ছিল। তাই সেদিন রাতে আরিয়ান ফোন করে বলে ও আর পারছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সব কিছু বলে দিবে। শাওন দেখতে চেয়েছিল ও তোমার মধ্যে কতটুকু ভালোবাসা তৈরি করতে পেরেছে, তাই শাওন বলে এই প্ল্যান করতে। কিন্তু আমাদের জানা ছিল না রাহাত শাওনের শত্রু। শাওনের প্ল্যান ছিল রাহাত শুধু তোমার সাথে কথা বলবে, যা যা বলেছে এর উত্তরে তুমি কি বলো। কিন্তু তোমাকে তুলে নিয়ে যাওয়া, এটা আমরা কেউ জানতাম না। রাহাত যে পাগলামি করে ফেললো, আরিয়ানের ক্যালকুলেশনে এটা ছিল না। ইলা মাথা নেড়ে বলল, আপনাদের ড্রামাবাজি গল্প আমি আর বিশ্বাস করি না। এসব গল্প আমি আর শুনতে চাই না। রাফেল একটু থেমে বলল। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। সে দ্রুত আরিয়ানের কাছে গিয়ে কানে কানে কিছু বলল। আরিয়ান প্রথমে মাথা নেড়ে না করতে চাইল, কিন্তু রাফেল জেদ ধরার শেষে ফোন বের করলো। কয়েক সেকেন্ড কিছু টাইপ করে কিছুক্ষণ পরে মাথা নাড়ল। হয়ে গেছে। রাফেল ফিরে এসে ইলার সামনে দাঁড়ালো। তোমার টিকটক আইডিতে ঢুকো। আমি এসব অনেক আগেই বন্ধ করে দিয়েছি। তোমার ফোনটা একটু দাও। এলা অনচ্ছিকভাবে ফোনটা এগিয়ে দিল। রাফেল দ্রুত একটা টিকটক খুললো। তারপর রাফেল হাসলো। ইলা ভুরুকুচকে তাকালো। রাফেল ইলার দিকে ফোনটা এগিয়ে দিল। এবার দেখো, এই তো তোমার সেই ভয়েস কিং। স্ক্রিনে ওপেন হলো একটা টিকটক প্রোফাইল, নাম শাওন, সেই চেনা আইডি, যে আইডিতে একসময় ইলা পড়ে থাকতো। কখন নতুন ভিডিও আসবে, প্রোফাইল পিকচার সে আগেরটাই এখনো চেঞ্জ করেনি। ইলা চিনতে খুব একটা অসুবিধা হলো না, এটা তার ভয়েস কিং এর আইডি। ইলা স্তব্ধ হয়ে গেল। স্ক্রল করতেই দেখলো শত শত ভিডিও। রিসেন্ট কিছুক্ষণ আগে করা একটা ভিডিওতে আরিয়ান আর ইলার বিয়ের দিনের একটা ছবি আর একটা ছোট ক্যাপশন, শাওনের ক্যাপশন, আমার ইলা ফুল, যে ফুল হাজার কাটার ভিড়েও নিজের সৌরভ হারায় না। ইলার হাত কাঁপতে শুরু করলো। ফোনটা ধরে রাখতে পারছিল না, চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়তে লাগলো। রাফেল নরম গলায় বলল, তুমি যাকে ভয়েস কিং ভাবতে, সে আর কেউ না, তোমার স্বামী আরিয়ান খান শাওন। তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো, শুধু বলতে পারেনি কোনো এক অজানা কারণে। তুমি সব কিছু ডিলিট করে দেওয়ার পরে শাওন অনেক খুঁজেছে তোমাকে। সবার মেসেজের মাঝে তোমাকে খুঁজতো বারবার, কিন্তু তুমি আর মেসেজ করনি। এভাবে শাওনও হাল ছেড়ে দিয়েছিল। তুমি যখন ওকে বিয়ে করলে, শাওন তখন জানতো না তুমি সেই ইলা। ও আমার থেকে সবকিছু শুনেছে। আমরা সেই দিন বলেছিলাম সবকিছু বলে দিতে, কিন্তু ও চেয়েছিল তোমাকে যেভাবে কষ্ট দিয়েছে সেভাবেই ভালোবেসে নিজের করে নিয়ে সবকিছু বলবে। কিন্তু তোমার মাথায় এখনো শাওনের অধ্যায়টা ঘুরে। এটা জানার পরে ওর এই প্ল্যান মাথায় এলো। ও চায়নি তুমি কখনো ওর সাথে থেকেও মনে মনে শাওনকে খুঁজে বেড়াও। ও চেয়েছে
তুমি ওকে মেজর আরিয়ান খান নামে চেনো, তোমার ভয়েস কিং হিসেবে নয়। তাই এই পাগলামি করেছে। ও যা করেছে তোমাকে ভালোবেসে করেছে। ইলা ফোনটা বুকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল। আমি জানতাম না, আমি তো ভেবেছিলাম। দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ান আর সামিরের দিকে তাকালো। আরিয়ানের চোখেও পানি, কিন্তু সে এগোলো না, শুধু দাঁড়িয়ে রইল। ইলা আস্তে আস্তে দৌড়ে গেল আরিয়ানের দিকে, থেমে দাঁড়ালো। ইলা দুজনের মাঝে মাত্র কয়েক পা দূরত্ব। ইলা কাপা গলায় বলল। আপনি সত্যি আমার ভয়েস কি? আরিয়ান পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মাথা নাড়ল। কথা বলতে গিয়ে গলা আটকে গেল, শুধু ফিসফিস করে বলল। সরি ইলাফুল, আমি সব নষ্ট করে দিয়েছি শুরু হওয়ার আগে। ইলা আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে এগিয়ে গেল। আরিয়ানকে ধরতে চেয়েও ধরল না। আরিয়ান পকেট থেকে হাত বাড়িয়ে দিল। এটা দেখে ইলা এগিয়ে গিয়ে আরিয়ানের বুকে মাথা রাখলো। আরিয়ান দুহাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। প্ল্যাটফর্মের আলোয় দুজনের ছায়া এক হয়ে গেল। ইলা আরিয়ানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ। দুজনেরই চোখের পানি এখনো শুকায়নি। ফোনটা এখনো ইলার হাতে, স্ক্রিনে তার ভয়েস কিং এর প্রোফাইল খোলা। ইলার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ছে, আবার নতুন করে জোড়া লাগছে। সে কাপা গলায় ফিসফিস করে পড়ল। সত্যি আপনি আমার ভয়েস কিং? আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমার এত কাছে ছিলেন, অথচ আমি জানতামই না যে আপনি আমার সেই ভয়েস কিং। আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু ইলার মাথায় হাত বুলিয়ে দিল। তার গলাটা ভারী হয়ে গেছে। ইলা হঠাৎ পিছিয়ে গেল, একটু চোখ তুলে আরিয়ানের চোখে তাকালো। চোখ দুটো লাল ফোলা, কিন্তু এবার সেই চোখে ঘৃণা নেই, আছে অসীম কষ্ট, অভিমান আর একটা অদ্ভুত আকাঙ্ক্ষা। ইলা কাঁদতে কাঁদতে বলল। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমার ভয়েস কিং। আমি ভেবেছিলাম আপনি হয়তো নওরিনকে ভালোবাসেন এখনো, তাই আমি আপনাকে বলেছিলাম আমি আপনার জীবন থেকে চিরতরে চলে যাব। কিন্তু আমি তো জানতাম না আপনি আমাকে এতটা ভালোবাসেন। আমি 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 কি করব এখন? আমার মনে হচ্ছে আমি আপনার কাছে অযোগ্য হয়ে গেছি। কথা শেষ করতে করতে ইলার কান্না ধরে রাখতে পারল না। সে দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। থরথর করে কাঁপছে পুরো শরীর। আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল ইলার সামনে। প্ল্যাটফর্মের ঠান্ডা মেঝেতে হাঁটু রেখে হাত দিয়ে ইলার হাত শক্ত করে ধরল। চোখ তুলে ইলা চোখে তাকিয়ে কাপা গলায় বলল। আমার তিলবতী। ইলা চমকে উঠল। এই নামটা কেন? এটা আবার কেমন নাম? আরিয়ান কখনো এত নরম গলায় ডাকেনি আগে। আরিয়ান গভীর শ্বাস নিয়ে আবার বলল। তিলবতী, চলেন প্রেম করি। ইলা স্তব্ধ চোখে বড় বড় করে তাকিয়ে রইল। আরিয়ানের চোখে পানি, কিন্তু এবার সে হাসলো একটা ছোট্ট ভাঙা হাসি। আমি আর কোনো নাটক করব না, কোনো পরীক্ষা করব না, কোনো লিয়ান, কোনো রাহাত, কোনো কিছু আপনার ধারের কাছে আসতে দেব না। আমাদের একটা অন্য পৃথিবী হবে যেখানে শুধু আপনি আর আমি থাকবো। আমি আপনার জন্য গান গাইবো, আপনি আমার জন্য হাসবেন, আমি আপনাকে হাসাবো, আমি কান্না করাবো, আবার আমি আপনার কান্না মুছবো। শুধু আপনি আমার রাগ ভাঙাবেন। আমরা ঝগড়া করব, আবার একসাথে থাকবো, কিন্তু আর কখনো একে অপরকে হারাতে দেব না। ইলা কাঁদতে কাঁদতে হাসলো আরিয়ানের এমন প্রপোজ শুনে। হাসির সাথে মিশে গেল। ইলাও হাঁটু গেড়ে বসে পড়লো আরিয়ানের সামনে। দুজন এখন একই লেভেলে। ইলা আরিয়ানের গালে হাত রেখে বলল। আপনি জানেন আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার ভয়েস কিং এর থেকেও আমি আমার স্বামীর প্রতি আসক্ত হয়ে গেছি। এই 1 মাসে আপনি আমার মনে বাসা বেঁধে ফেলেছেন। আজ আমি চেষ্টা করেছিলাম চলে যাওয়ার, স্টেশনে এসে ট্রেনে উঠেছিলাম, কিন্তু মনে হচ্ছিল বুকের ভেতরটা খালি হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে ফিরতে চাইছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম আবার যদি আমার এই মনটা ভেঙে যায়। আরিয়ান ইলার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল। আর কোনো ভুল হবে না লিটল হার্ট, আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে সব সত্যি বলবো, আর কিচ্ছু লুকোবো না। এখন থেকে শুধু ভালোবাসবো, খুব বেশি ভালোবাসবো। ইলা হঠাৎ আরিয়ানের গলা জড়িয়ে ধরল জোরে, যেন আর কখনো ছাড়বে না। আরিয়ানও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে চোখ বন্ধ। প্ল্যাটফর্মের আলোয় দুজনের ছায়া এক হয়ে গেছে। দূরে দাঁড়িয়ে রাফেল আর সামির মুস্কি হাসছে। রাফেল ফিসফিস করে বলল। অবশেষে শান্তি। সামির রাফেল হেসে তাদের দিকে এগিয়ে এসে বলল। এবার তোদের দুজনের জন্য একটা বড় পার্টি দিতে হবে ভাই। ইলা আরিয়ানকে জিজ্ঞেস করলো। তিলবতী ডাকার কারণটা কি একটু বলবে? আমি তো মায়াবতী শুনেছিলাম ভালোবেসে, কিন্তু তিলবতী এটা কেমন নাম? আরিয়ান ইলার কাছে এসে বলল। আপনি আমার তিলভূতি তো, এই যে আপনার আর আমার বাম হাতের বুড়ো আঙ্গুলের সেম জায়গায় আমাদের তিল আছে। ও আচ্ছা, এই কারণ। আরিয়ান মাথা ঝাঁকিয়ে না বলল। ইলা কপালে ভাঁজ ফেলল। আরিয়ান ইলার মাথায়
নিজের মুখের কাছে টেনে এনে কানে কানে বলল। আপনি আমার দিলবতী হওয়ার কারণ আপনার পেটের নিচে ওই বিউটি স্পটের জন্য। ইলা আরিয়ানের এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। আরিয়ান ইলাকে লজ্জা পেতে দেখে হেসে দেয়। ইলা আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তিলবতী বলে আরেকবার ডাকুন তো। আরিয়ান হেসে উঠল, নরম গলায় বলল। দিলবতী, আমার দিলবতী। ইলা চোখ বন্ধ করে আরো জোরে জড়িয়ে ধরল। দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই, শুধু ভালোবাসা খাঁটি, নিখাত, অটুট। প্ল্যাটফর্মের আলোটা এখন আর ততটা ঠান্ডা লাগছে না। ইলা আর আরিয়ান দুজনে হাতে হাত রেখে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। ইলা চোখ এখনো ভেজা, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট লাজুক হাসি ফুটে উঠেছে। আরিয়ানের হাতটা ইলার হাতকে শক্ত করে ধরে আছে, যেন আর কখনো ছাড়বে না। দুজনে হাঁটছে, প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাচ্ছে। কোনো তাড়া নেই, কোনো কথা নেই, শুধু পায়ের শব্দ আর দুজনের নিঃশ্বাসের ছন্দ। দুজনের মাঝে অদৃশ্য সুতোর মতো জড়িয়ে যাচ্ছে। ইলা অজান্তে আরিয়ানের হাতটা আর একটু শক্ত করে চেপে ধরল। আরিয়ান মাথা নিচু করে ইলার দিকে তাকালো, চোখে চোখ রেখে মুচকি হাসলো। দূরে দাঁড়িয়ে রাফেল আর সামির দুজনেই চুপচাপ দেখছে এই দৃশ্যটা। রাফেলের চোখে একটা অদ্ভুত শান্তি, ঠোঁটে হালকা হাসি। সে ফিসফিস করে বলল। দেখ, অবশেষে ওরা দুজন আবার একসাথে। সামির মাথা নাড়লো, গলা ভারী হয়ে এলো। এত ঝড়ের পরেও এই মুহূর্তটা দেখার জন্যই তো সব কিছু সহ্য করা যায় ভাই। রাফেলের চোখ সামান্য সরু হয়ে এলো, যেন কোনো পুরনো কষ্ট মনে পড়ে গেছে, কিন্তু সাথে সাথেই হাসি ফিরে এলো। আমরা অনেক ভুল করেছি, কিন্তু আজ থেকে মনে হচ্ছে সব ভুলের মাসুল দিয়েও এই মুহূর্তটা পাওয়া গেছে। হাঁটতে হাঁটতে আরিয়ান গান গাওয়া শুরু করলো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। এই গান আমার খুব প্রিয় ছিল, আমি সব সময় শুনতাম। আরিয়ান নরম গলায় বলল। আমি জানি, সেই সময় বলেছিলেন আপনার এই গান পছন্দের, তাই তো আমি এই গানটা মনে মনে গাইতাম সব সময়। ইলা চোখ বড় করে তাকালো, তারপর হঠাৎ আরিয়ানের বুকে মুখ গুজে দিল। আরিয়ানও তাকে জড়িয়ে ধরলো। দুজনে দাঁড়িয়ে রইল ঠিক মাঝখানে। চারপাশের লোকজন, ট্রেনের শব্দ, সবকিছু যেন মিলিয়ে গেছে। শুধু আছে গান আর দুটো হৃদয়ের ছন্দ। রাফেল সামিরের কাঁধে হাত রেখে বলল। চল আমরা ওদের থেকে বিদায় নেই, ওদের একটু একা থাকতে দেই। আজকের রাতটা ওদের। হ্যাঁ, আর কাল থেকে নতুন করে শুরু। এবার কোনো নাটক থাকবে না, যা থাকবে সেই সব ভালোবাসা। রাফেল আর সামির ইলা আর আরিয়ানের কাছে এগিয়ে এসে বলল। এবার আমাদের বিদায় পালা, তুই ইলাকে নিয়ে বাসায় যা। ভাবি আসি, অন্য কোনো সময় এসে আড্ডা দিব। আজ শুধু আপনাদের দিন। রাফেল আর সামির সাথে বিদায়ের পর ইলা আর আরিয়ান গাড়িতে উঠল। আরিয়ান স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিল। রাতের রাস্তা নির্জন, চাঁদের আলোয় পুরো পথটা যেন রূপালী হয়ে আছে। ইলা পাশের সিটে বসে একটু হেলান দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। চোখে এখনো সে ভেজা ভাব, কিন্তু মুখে একটা শান্ত হাসি। হঠাৎ ইলা ব্যাগ থেকে ফোনটা বের করলো। আমি একটা ফোন দেই পরি আর হালিমাকে, না জানালে ওরা আমাকে খুন করে ফেলবে। ওকে, ওদের তো সব শোনানোর আছে। ইলা প্রথমে পরীকে কল দিল। পরি ধরতে ইলা হালিমাকেও কনফারেন্সে যোগ করলো। লাউড স্পিকার অন। ইলা একটা লম্বা শ্বাস নিয়ে বলল। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি আমার ভয়েস কিং এর সাথে। ওপাশে 2 সেকেন্ডের নিস্তব্ধতা, তারপরে যেন বোমা ফাটল। হালিমা চিৎকার করে উঠল। কি কইলি তুই? ভয়েস কিং? তুই কি পাগল হয়ে গেছিস শিলা? এতদিন ধরে আমরা তোকে বোঝাচ্ছি, আর তুই এখন আবার সেই পুরনো পাগলামিতে ফিরে গেলি? আরে তুই কি মাথায় গোবর ধরে রাখিস নাকি? পরি এখনো কিছু বুঝতে পারছে না, শুধু বলল। মানে কি হয়েছে আবার? হালিমা থামছে না। আরে এই মেয়েটা আবার সেই ভয়েস কিং এর পেছনে লেগেছে। এই ইলা, তোর কি জীবন আর কোনো কাজ নেই? শুধু গলার স্বর শুনে শুনে বারবার পাগল হবি? আরে তোর মাথায় কি ঘাস জন্মেছে? এলা হাসতে হাসতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ড্র্যাপ করতে করতে হেসে ফেলল। হালিমার গালি শুনে তার মুখে দুষ্টমির হাসি। এলা হালিমাকে থামানোর চেষ্টা করলো। এই হালিমা চুপ কর, তুই এত চিল্লাস কেন? চুপ করবো কেন? তুই তো ওই একটা জিনিসই শিখেছিস, জীবনে ভয়েস কিং এর পিছে ছোটা আর আমার মুখ বন্ধ করা। আর কি পারবি তুই? এলার আবার ঝাঁঝালো হয়ে উঠল। তোর জন্মই তো হয়েছে আমার কাছে ঝাড়ি খাওয়ার জন্য, এখন চুপ কর, না হলে ফোন কেটে দিব। হালিমা একটু থেমে তারপর আবার বলল। কিন্তু ইলা, সিরিয়াসলি তুই বোঝার চেষ্টা কর, এটা ঠিক করিস নি। তোর আরিয়ান ভাইয়ের কাছে ফিরে যাওয়া উচিত, ও তোকে সত্যি ভালোবাসে। আচ্ছা দাঁড়া, ভিডিও কল দেই,
দেখাই আমার ভয়েস কিংকে। ইলা ভিডিও কল চালু করলো। ক্যামেরাটা প্রথমে নিজের দিকে, তারপর ধীরে ধীরে আরিয়ানের দিকে ঘুরিয়ে দিল। আরিয়ান ড্রাইভিং সিটে বসে আছে, এক হাত স্টিয়ারিং এ, অন্য হাত ইলার হাত ধরা। সে শুধু মৃদু হেসে পড়ল। হ্যালো গার্লস। ওপাশে দুজন মৃত্যুর মতো নীরবতা, তারপর হঠাৎ দুজনের একসাথে চিৎকার। সিরিয়াসলি? এলা হাসতে হাসতে ক্যামেরা নিজের দিকে ফিরিয়ে বলল, এই দেখ, এই আমার দুষ্টু বেটা ভরি, আমার ভয়েস কিং। এই সেই আরিয়ান খান শাওন ওরফে মেজর আরিয়ান খান শাওন। পরি এখনো হতভম্ব। মানে আরিয়ান ভাই এই ভয়েস কিং কিভাবে, কখন, কেন? হালিমা মাথায় হাত দিয়ে বসে পড়ল যেন। আমার জীবনটা শেষ। আমি এতদিন যাকে ভয়েস কিং বলে গালি দিচ্ছিলাম, সে তো আমাদের আরিয়ান ভাইয়া, জাতির দুলা ভাই। ইলা, তুই আমাকে লজ্জা দিলি, আমি তখন লজ্জায় মরে যাব। এলা আর আরিয়ান দুজনেই হাসতে লাগলো। আরিয়ান গাড়ি চালাতে চালাতে বলল, হালিমা, এখন থেকে গালি দেওয়ার আগে একটু চেক করে নিও। ভাইয়া আমি তো ভাবছিলাম কোনো একটা অচেনা লোক, কিন্তু আপনি তো আমাদের বাড়ির লোকই। আর ইলা, তুই আমাকে এত বড় ধাক্কা দিলি, তোর সাথে দেখা হোক খালি। এলা হাসতে হাসতে, এখন বুঝলি আমার ভয়েস কিং কোনো অচেনা মানুষ না, আমার নিজের স্বামী। ওয়াও, এটা তো সিনেমার চেয়েও বেশি রোমান্টিক। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। হালিমা শেষে হালকা হেসে বলল, যাক, অন্তত শেষটা ভালো হলো। কিন্তু ইলা, পরের বার যদি এমন কোনো নাটক করিস, আমি তোকে আর ছাড়বো না। এলা আরিয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আরিয়ানও হাসলো। গাড়িটা রাতের রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে চলল। ফোনের ওপাশে দু বান্ধবী এখনো হাসছে, গালি দিচ্ছে, আবার অভিনন্দন জানাচ্ছে। আর ইলা আরিয়ানের মাঝে এখন শুধু একটা নীরব প্রতিজ্ঞা, আর কখনো কোনো ভুল বুঝাবুঝি হবে না। গাড়িটা যখন বাড়ির গেটের সামনে থামলো, রাত তখন প্রায় 1:30। চাঁদের আলোয় সাদা কম্পাউন্ড ওয়ালটা যেন হালকা জ্বলছে। আরিয়ান গাড়ি বন্ধ করে ইলার দিকে তাকালো। ইলা এখনো ফোনটা হাতে ধরে আছে। হালিমা পরির সাথে কথা শেষ করে এইমাত্র ডিসকানেক্ট করেছে। সবাই জেগে আছে নিশ্চয়ই। আরিয়ান মৃদু হেসে পড়ল। জেগে থাকাটাই স্বাভাবিক। আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। এলা একটা লম্বা শ্বাস নিয়ে দরজা খুলল। পা মাটিতে পড়তে বাড়ির মূল দরজা খুলে গেল। দরজার মুখে দাঁড়িয়েছে মেহরাব খান, নাফিজা, নোহা, নেহা, পেছনে আরো 2-1 কাজের লোক। সবার মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই একই প্রশ্ন করবে। নোহা প্রথম ছুটে এলো, চোখে মুখে দুশ্চিন্তার রাগ মিশিয়ে। তোমরা কোথায় ছিলে? আমরা পুলিশে যাব ভাবছিলাম, তোমাদের ফোন দিচ্ছি, কেউ ফোন ধরো না। নেহা পেছন থেকে বলে উঠল, আর ভাইয়া, তুমি তো তখন তাড়াহুড়ো করে বের হয়ে চলে গেলা, আর কিছুই বললে না। এলা আর আরিয়ান দুজনে একসাথে হাত ধরে দাঁড়িয়ে আছে। এলা একটু লাজুক হাসি দিয়ে বলল, সবাই ভেতরে চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না, আমার পা ব্যথা করছে। সবাই ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় বসার আগেই আরিয়ানের মা এগিয়ে এসে ইলাকে জড়িয়ে ধরলেন, চোখে পানি। তুই ঠিক আছিস তো মা? কোথায় ছিলি এতক্ষণ? তুই যাওয়ার পরে আরিয়ান এভাবে চলে গেল, আমি ভেবেছি তোর কিছু হয়ে গেছে। ইলা আরিয়ানের মায়ের পিঠে হাত বুলিয়ে বলল, আমি ঠিক আছি আম্মু, একটু ভুল বুঝেছিলাম আপনার ছেলেকে। ভেবেছিলাম সব শেষ, তাই চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারিনি আপনাদের টানে। আরিয়ানের বাবা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুই আরিয়ান এত কেয়ারলেস কিভাবে হতে পারিস? এতবার ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? আরিয়ান মাথা নিচু করে বলল, আব্বু, একটু ঝামেলায় ছিলাম, তাই বুঝতে পারিনি। আর কখনো এমন হবে না, প্রতিজ্ঞা করছি। নোহার থাকতে পারল না, তার হাত তুলে বলে উঠল, এইসব ড্রামা বাদ দাও ভাই, সোজা কথায় বলো, কি হয়েছে, কি কাহিনী হয়েছিল সেটা বলো। আমার মাথা ঘুরছে সেই বিকাল থেকে। এলা হেসে ফেললো, তারপর ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলো। রাফেল কিভাবে সত্যিটা বলল, টিকটক আইডি, শাওনের পোস্ট, আরিয়ানের সে ক্যাপশন, ইলাফুল। নেহা মুখে হাত দিয়ে বলল, ও মাই গড, এটা তো পুরো বইয়ের মতো লাগছে। এখনো বিশ্বাস করতে পারছি না। মানে তুমি বলছো যে যাকে তুমি পাগলের মতো ভালোবেসেছিলে সে আমাদের আরিয়ান? আরিয়ান হেসে বলল, হ্যাঁ আম্মু, এটা নিয়েই একটু ঝামেলা চলছিল, তাই আমরা সব ঠিক করে নিলাম। আরিয়ানের মা এবার সবার দিকে তাকিয়ে বললেন, এখন যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছেন। এখন থেকে আর কোনো লুকোচুরি নাই, বুঝলি দুজনেই। ইলা আর আরিয়ান দুজনেই মাথা নাড়লো। আরিয়ানের বাবা শেষে একটা লম্বা শ্বাস ছেড়ে পড়লেন, ঠিক আছে, এখন খাওয়া করে সবাই ঘুমা। আজ থেকে আবার নতুন করে পথ শুরু কর। আর হ্যাঁ, কাল সন্ধ্যায় সবাই মিলে একটা ছোট করে দোয়া খাওয়া দাওয়া করব। এই ঝড়ের পর একটু শান্তির দরকার। কথা শেষ করে মেহরাব নিজের রুমে চলে গেল। নোহা উঠে দাঁড়িয়ে ইলার কানের কাছে ফিসফিস করে পড়ল,
ভাবি আমরা কি রুম সাজাবো নাকি আবার নতুন করে? ইলা নোহার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। দুষ্টু, খালি ফাইজলামি। আরিয়ান ইলার হাত ধরে আস্তে আস্তে নিজের রুমের দিকে এগোলো। পেছন থেকে নাফিজা বলল, কি রে, খাওয়া করে নে। আরিয়ান পেছনে ঘুরে বলল। আম্মু আগে ফ্রেশ হয়ে নেই, তারপরে খাবো, তুমি ঘুমাও। আরিয়ান ইলাকে নিয়ে রুমের ভেতরে গেল। ইলা চুল ঠিক করে দিয়ে বলল, এবার থেকে শুধু সত্যি ভালোবাসা থাকবে, আর কোনো মায়াজাল থাকবে না। ইলা চোখ বন্ধ করে বলল, প্রমিস? প্রমিস তিলবতী। আব্বু তো বললো নতুন করে সব শুরু করতে, তাহলে কি? ইলা আরিয়ানের কথা শুনে কাশতে শুরু করে দিল। আরিয়ান ইলার এই অবস্থা দেখে আরিয়ান ইলার হাত ছেড়ে দিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো ইলাফুল। ইলা মাথা নাড়ল, বিছানার কোনায় বসে পড়ল, পা দুটো ঝুলিয়ে দিল। আজকে সারাদিনের ঘটনা মনে পড়তেই চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল। বুকের ভেতরটা এখন একটু কাঁপছে, কিন্তু এবার কষ্টের জন্য না, একটা অদ্ভুত শান্তি আর লজ্জার মিশেল। 15 মিনিট পরে বাথরুমের দরজা খুলে আরিয়ান বেরিয়ে এলো। কালো টাওয়েলটা কোমরে জড়ানো, চুল ভেজা, পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কাঁদবে, শরীরে হালকা শাওয়া জেলের স্মেল। ইলা আরিয়ানের দিকে চোখ তুলতেই চমকে উঠল, দ্রুত চোখ সরিয়ে নিল। ইলার গাল দুটো লাল হয়ে গেল। আরিয়ান মুস্কি হেসে বিছানার কাছে এসে দাঁড়ালো। আরিয়ান হাসি চেপে বলল, কি হলো, এমন করে চেঁচাচ্ছ কেন ইলাফুল? কিছু না, আপনি তাড়াতাড়ি জামা পরে নিন। আজ অনেক গরম লাগছে, তাই কাপড় পরার ইচ্ছে করছে না। ইলা আরো লজ্জা পেয়ে মুখ নিচু করলো, হাত দিয়ে চোখ ঢেকে ফেললো। ফাইজলামি করবেন না, তাড়াতাড়ি জামা পরে নিন। আরিয়ান বিছানায় বসে পড়লো ইলার পাশে, খুব কাছে। ইলা একটু পিছিয়ে যেতে চাইলো, কিন্তু আরিয়ান হাত বাড়িয়ে তার কোমর ধরে টেনে নিল। পালাবে কোথায় তিলবতী? আজ তো সব কথা খোলাখুলি হয়ে গেছে, এখন লজ্জা পাচ্ছ কেন? আগে তুমি নিজ ইচ্ছায় আমার হাত ছেয়েছিলে, এখন না হয় আমি আমার মতো করে নিই। ইলা কাপা গলায় বলল। আপনি এভাবে বললে আমার লজ্জা লাগে। আরিয়ান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লজ্জা লাগলে তো আরো ভালো, তোমার এই লাল গাল দুটো দেখতে আমার খুব ভালো লাগে জানো। ইলা দু হাতে মুখ ঢেকে ফেললো। প্লিজ থামুন, আমার লজ্জা লাগে। আরিয়ান হাসতে হাসতে তার হাত সরিয়ে নিল। ইলা চোখের দিকে তাকিয়ে বলল, এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, এখন একটু কম্পনসেট করতে দাও না। কিভাবে? আর একটু থেমে তারপর নরম গলায় বলল, এইভাবে তোমাকে কাছে রেখে, তোমার চুলে হাত বুলিয়ে আদর করে, তোমার কপালে চুমু খেয়ে। ইলা চুপ করে রইল, চোখ নিচু, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠেছে। আরিয়ান তার চিবুক ধরে মুখ তুলল। দেখো আমার দিকে ইলাফুল। ইলা ধীরে ধীরে চোখ তুলল। আরিয়ানের চোখে এখন আর কোনো দুষ্টমি নেই, শুধু গভীর ভালোবাসা। তুমি জানো না ইলাফুল, তোমার এই লজ্জা পাওয়া মুখটা দেখলে আমার মনে হয় পুরো দুনিয়াটা থামিয়ে দিয়ে শুধু তোমাকে দেখি। ইলার পারল না, লজ্জায় তার গলা আটকে গেল। সে আরিয়ানের বুকে মুখ গুজে দিল। আরিয়ানের ভেজা চুল থেকে পানির ফোঁটা তার গালে পড়ছে। আপনি খুব খারাপ। আরিয়ান হেসে উঠল, তারপর ইলাকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁ, খুব খারাপ, কিন্তু শুধু তোমার জন্য, খারাপ আর কারোর জন্য না। ইলা মুখ তুলে তাকালো, চোখে চোখ রেখে বলল, প্রমিস করুন আর কখনো আমাকে এত কষ্ট দেবেন না। আরিয়ান তার কপালে ঠোঁট শুয়ে বলল, প্রমিস আমার তিলবতীকে আর কখনো এক ফোঁটা চোখের পানিও ফেলতে দেব না। ইলা চোখ বন্ধ করলো। আরিয়ানের বুকে মাথা রেখে চুপ করে রইল। রুমের ভেতর শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর আরিয়ান ফিসফিস করে বলল। ইলা আরিয়ানকে ধাক্কা দিয়ে সরে গেল, লজ্জায় চিৎকার করে উঠল। বজ্জাত বেটা পড়ি। আরিয়ান হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল, হাত বাড়িয়ে ইলাকে টেনে নিল। আরে রাগ করো না, আমি তো শুধু বলছি তুমি আমার সবচেয়ে সুন্দর জায়গা। ইলা তার বুকে মাথা রেখে আবার লুকিয়ে পড়ল, কিন্তু এবার হাসি চেপে রাখতে পারল না। আপনি সত্যি পাগল, সোশ্যাল মিডিয়ার থেকেও বাস্তবে বেশি দুষ্টু। হ্যাঁ, শুধু তোমার জন্য পাগল, চিরকালের জন্য পাগল। দুজনে এভাবেই জড়াজড়ি করে শুয়ে রইল কিছুক্ষণ। ইলা আরিয়ানা থেকে নিজেকে ছাড়িয়ে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আরিয়া নিজের ল্যাপটপ কাছে নিয়ে আতশোয়া হয়ে কিছু দেখা শুরু করলো। ইলা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে পিছন ফিরিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি, ঘুমাবেন না কিন্তু। কিছু খাননি, আবার মেডিসিনও নেননি। আরিয়ান ল্যাপটপ থেকে চোখ নামিয়ে ইলার দিকে তাকালো। আরিয়ান দুষ্টু হাসি দিয়ে বলল, তোমাকে ছাড়া ঘুমাবো কি করে আমার তিলবতী? ইলা আরিয়ানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ওয়াশরুমে ঢুকে গেল। কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে শাওয়ারের পানির শব্দ ভেসে আসলো, সাথে হালকা গুনগুন করে ইলা মনে মনে গান গাইছে। আরিয়ান ল্যাপটপ স্লিপ করে দিয়ে চোখ বন্ধ করে শুনছে।
হঠাৎ আচমকা এক তীক্ষ্ণ চিৎকারে আরিয়ানের চোখ খুলে গেল। আ আ আরিয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে বেড থেকে লাফিয়ে নামলো। দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে ধাক্কা দিতে শুরু করলো। ইলাফুল কি হয়েছে? দরজা খুলো। ভেতর থেকে কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু ইলার কান্নার মতো আওয়াজ আর অসংলগ্ন চিৎকার। আরিয়ানের বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। আরিয়ান কিছু না ভেবে নিজের সর্বশক্তি দিয়ে দরজা এক লাথে বসিয়ে দিল। 2-3 বার চেষ্টার পরে লকটা মট করে ভেঙে গেল। দরজা খুলে আরিয়ান দেখলো শাওয়ারের নিচে দাঁড়িয়ে ইলা ভয়ে দাঁড়িয়ে আছে। এক কোণে একটা বড় তেলাপোকা উঠছে। ইলা আরিয়ানকে দেখা মাত্রই কোনো কিছু চিন্তা না করে একলা ফেসে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। প্লিজ ওটাকে বের করে দিন, ওটা আমাকে কামড়ে দেবে। ইলা ভয়ে কাঁপছে, আরিয়ানকে খামচে ধরে আছে। শাওয়ারের পানি তখনও পড়ছে। ইলা আরিয়ান দুজনেই সম্পূর্ণ ভিজে গেছে। ইলার ভেজা শরীরের ঠান্ডা উত্তাপ আরিয়ানের গায়ে লাগছে। ইলা কাঁদতে কাঁদতে বলল, ভয় পেয়ে গিয়েছিলাম, ওটা আমার দিকে আসছিল। আরিয়ান ইলাকে শক্ত করে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। ইলাকে শান্ত করার জন্য আরিয়ান ইলার পিঠে হাত রাখলো, কিন্তু ইলার ভেজা শরীরের স্পর্শ আর ইলার গা থেকে আসা শাওয়ার জেলের মিষ্টি ঘিরান আরিয়ানের মস্তিষ্ককে অবশ করে দিতে শুরু করলো। ইলা চুল থেকে পানি কাঁধ বেয়ে নামছে। আরিয়ানের গলা ভারী হয়ে গেল, চোখ বন্ধ করে বলল, আমি আছি, আর কিচ্ছু হবে না। আরিয়ানের হাত ইলার পিঠে চুলতে শুরু করলো। ধীরে ধীরে কিন্তু আরিয়ানের হাতের আঙুলগুলো কাঁপছে। ইলাকে এই অবস্থায় দেখে আরিয়ান ঠিক থাকতে পারছে না। ইলার ভেজা শরীর একটা পাতলা টাওয়াল ছাড়া আর কিছু নেই শরীরে। পানির ফোঁটাগুলো ইলার গলা বেয়ে নামছে। আরিয়ানের চোখ সেই পথ ধরে নামতে শুরু করলো। ইলার কাঁধ, ইলার কলার বোন, ইলার বুকের উপরের অংশ দেখে আরিয়ানের শ্বাস ভারী হয়ে এলো। আরিয়ান ফিসফিস করে বলল, লিটল হার্ট, তুমি যেভাবে এখন আমার সামনে আছো, আমি তো আর নিজেকে ধরে রাখতে পারছি না। ইলা মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখ জোড়া তখন লাল হয়ে গেছে। ইলার কোমরের বাঁধন আরো শক্ত হয়ে গেল। ইলা বুঝতে পারলো আরিয়ানের দৃষ্টি বদলে গেছে। ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে। ইলা নিচু স্বরে বলল, আমাকে ছাড়ুন, আমি পুরো ভিজে গেছি। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভিজে গেছো বলেই তো তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। আর আমি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলেছি ইলাফুল। আরিয়ান আলতো করে ইলার ঘাড়ের ভেজা চুলগুলো সরিয়ে দিল। শাওরে ছিড়ছিড়ে পানি তখনও দুজনের উপর পড়ছে। আরিয়ানের বুকে ধুকভুকানি ইলা স্পষ্ট অনুভব করতে পারছে। ইলার ভেজা শরীরের প্রতিটি ভাঁজে যেন এক মায়াবী অস্থিরতা। আরিয়ানের ঘন হয়ে আসা নিঃশ্বাস ইলার ঘাড়ে আছড়ে পড়ছে, যা তাকে শিউরে তুলছে বারবার। ইলা থরথর করে কাঁপছে। তবে সেটা কি কেবল তেলাপোকার ভয়ে, নাকি আরিয়ানের এই নিষিদ্ধ অথচ কাঙ্ক্ষিত সান্নিধ্যের আবেশে, তা সে নিজেও জানে না। আরিয়ানের হাতের বাঁধন ইলার কোমরে আরো জোরালো হলো, যেন সে কোনোভাবেই মায়াবী মুহূর্তটাকে হাতছাড়া করতে চায় না। আরিয়ান ইলা চিবুকটা ধরে মুখটা একটু উঁচু করলো। ইলা চোখের পাতায় জমে থাকা পানির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তোমাকে হারানোর ভয়টা আমাকে যতটা পুড়িয়েছে, তার চেয়ে অনেক বেশি পোড়াচ্ছে তোমার এই ভেজা শরীরের ঘ্রাণ। ইলাফুল, তুমি কি জানো তুমি আজ কতটা বিপজ্জনক? ইলা কোনো কথা বলতে পারল না। তার বুকটা ধড়ফড় করছে। সে শুধু দেখলো আরিয়ানের চোখে কাদিম তৃষ্ণা, যা তাকে গ্রাস করতে চাইছে। আরিয়ান, হাত ছাড়ুন, কেউ চলে আসবে। আরিয়ান ইলার কোমরে আরো একটু চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার কণ্ঠস্বর এখন অনেকটাই ভারী এবং নেশাক্ত। দরজা তো আমি নিজেই ভেঙে ঢুকেছি ইলাফুল। এখানে অন্য কেউ আসার ভয় নেই, ভয় শুধু আমার নিজের উপর। আমি কি সত্যি নিজেকে সামলাতে পারবো? আরিয়ান আলতো করে ইলার কপাল থেকে চিবুক পর্যন্ত নিজের নাক ঘষল। ইলা চোখ বন্ধ করে আরিয়ানকে খামচে ধরল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান এবার ইলার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো লুকোচুরি নেই, আছে এক তীব্র অধিকার বোধ। আরিয়ান খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, কিন্তু তার চেয়েও আগে তুমি একজন মানুষ। ইলা কথা বলতে পারছিল না। তার বুকের ভেতরটা যেন তোলপাড় হচ্ছে। সে আরিয়ানের চোখের দিকে তাকালো। সেখানে দেখলো এক সমুদ্র সমান তৃষ্ণা আর সম্মান। আরিয়ান তাকে শুধু ভোগ করতে চায় না, তাকে অনুভব করতে চায়। আরিয়ান আবার বলা শুরু করলো, আজ যদি তুমি না বলো তাহলে আমি এখানেই থেমে যাব। আর যদি আজ তুমি হ্যাঁ বলো, তাহলে আমি তোমাকে এমনভাবে ছুঁয়ে দেবো যেন পৃথিবীর সব অন্ধকার তোমার গা থেকে সরে যায়। ইলার বুক ধুকভুক করতে লাগলো। এই আরিয়ান রাক্ষস না, প্লে বয় না, এটা সেই মানুষ যে ভয়ঙ্কর আবেগের মাঝেও তাকে নিরাপত্তা দিচ্ছে। ইলা খুব আস্তে আস্তে বলল, আপনি থামতে পারবেন তো? আরিয়ান কপাল ঠেকালো ইলার কপালে। পারবো, কারণ তুমি যদি ভয় পাও তাহলে আমি আমার ভেতরের পশুটাকেও শিকল পরাতে পারি। আমি ভয় পাচ্ছি, কিন্তু আপনাকে আমি বিশ্বাস করি। এই কথাটুকুই আরিয়ানের জন্য সবচেয়ে বড় অনুমতি।
আরিয়ান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তারপর খুব ধীরে ধীরে যত্নে বলল, তাহলে শুনে রাখো ইলাফুল, আজ আমি তোমাকে ছুঁবো না আগুন হয়ে, আমি শুধু ছুঁবো আশ্রয় হয়ে। ইলা চুপ করে আরিয়ানের বুকে মাথা রাখলো। তার হৃৎপিণ্ড দুরু দুরু করছে, ভয়, ভালোবাসা, আত্মসমর্পণ সব মিশে একাকার। প্রমিস করুন আমাকে আর কখনো ছেড়ে যাবেন না। আরিয়ান মাথা নেড়ে বলল, প্রমিস ইলাফুল, কখনো ছেড়ে যাব না। সোশ্যাল মিডিয়ার সাউন্ড ভয়েস দিয়ে হয়তো অনেকের মন জয় করেছি, কিন্তু বাস্তবের এই আরিয়ান শুধু তোমার মন আর শরীরের সম্মতি চায়। ভালোবাসায় অধিকার থাকে, কিন্তু সম্মানের জায়গাটা তার উপরে। এখন বলো ইরাফুল, আমি কি এগোবো? ইলা লজ্জায় লাল হয়ে মাথাটা আরিয়ানের কাঁধে লুকিয়ে ফেলল। তারপর খুব অস্ফুট স্বরে বলল, আপনার এই মায়া জালে আমি আজীবন বন্দী হতে চাই আমার ভয়েস কিং। এই একটি বাক্যই আরিয়ানের সব বাধা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরিয়ান এক ঝটকায় শাওয়ারটা বন্ধ করে দিল। পুরো বাথরুমে এখন এক নিস্তব্ধতা, শুধু দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ। আরিয়ান ইলাকে পাজা কোলে করে কোলে তুলে নিল। ইলা ভয়ে তার গলা জড়িয়ে ধরল। বেডরুমে এসে আরিয়ান ইলাকে সাবধানে বিছানায় শুয়ে দিল। চাঁদের আলো জানালা দিয়ে শিলার ভেজা মুখে পড়ছে, যা তাকে এক অপার্থিব সুন্দরী করে তুলেছে। আরিয়ান ইলার দুপাশে হাত রেখে ইলার উপর ঝুঁকে এলো। জানো ইরাফুল, মানুষ বলে চাঁদ নাকি সুন্দর, কিন্তু আজ বুঝতে পারছি আমার বিছানায় শুয়ে থাকা এই মানবী চাঁদের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। ইলা কাপা হাতে আরিয়ানের গাল শুয়ে দিল। আপনি বড্ড বেশি কথা বলেন। আরিয়ান মুস্কি হেসে ইলার কপালে দীর্ঘ এক চুমু খেলো। তারপর ধীরে ধীরে তার ঠোঁট নেমে এলো ইলার কানের লতিতে। সেখানে কামড় দিয়ে ফিসফিস করে বলল, কথা তো সবে শুরু তিরুপতি। আজ রাতটা তো শুধু আমাদের অনুভবের গল্পের জন্য বরাদ্দ। জানালা দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। ইলার ভেজা শরীর থেকে তখনও হালকা বাষ্প উঠছে। আরিয়ান তার দুপাশে হাত রেখে ইলার ওপর ঝুঁকে আছে। তার চোখ জোড়া শান্ত, কিন্তু তার গভীর এক অদ্ভুত নেশা। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সবাই বলে মায়াজাল খুব বিপজ্জনক, একবার জড়িয়ে পড়লে আর বের হওয়া যায় না। আজ আমি তোমাকে সেই মায়াজালে আজীবনের জন্য বন্দী করবো ইরাফুল। তুমি কি তৈরি তো আমার এই অন্ধকারের অংশ হতে? ইলা কোনো কথা বলল না, শুধু দুই হাতে আরিয়ানের কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। আরিয়ান ধীরে ধীরে ইলার ভেজা ঘাড়ের উপর নিজের ঠোঁট শোয়ালো। ইলা শিউরে উঠে চোখ বন্ধ করলো। এক তীব্র শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে গেল। আরিয়ান আলতো করে ইলার কানের লতিতে ছোট করে একটা কামড় দিল। ইলা ব্যথায় আর সুখে এক অদ্ভুত শব্দ করলো। আরিয়ান থামলো না, সে ইলার চিবুক ধরে মুখটা নিচের দিকে ফেরালো। আজ আমি কোনো কথা বলবো না, শুধু আমার স্পর্শ তোমাকে বুঝিয়ে দেবে আমি তোমাকে কতটা চাই। আরিয়ানের হাত এবার আরো একটু নিচে নেমে এলো। আরিয়ানের হাত দিয়ে আরো চেপে ধরলো ইলাকে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আরিয়ান! আরিয়ান মুস্কি হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত আভিজাত্য আর অধিকার। শিলার হাতের বাঁধন আলগা করে দিয়ে তার হাতের তালুতে একটা গভীর চুমু খেলো। ভয় পাচ্ছ কেন? আমি তো বলেছি আজ তোমার প্রতিটি অনুভূতির মালিক আমি। আমি তোমাকে ভেঙে আবার নতুন করে গড়ব। আজ রাতে আমরা দুজন থাকবো না, থাকবে শুধু একটা প্রাণ আর একটা স্পন্দন। আরিয়ান আবার আরো একটু নিচে নেমে এলো। ইলার গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে। সে খুব ধীরে ধীরে ইলার টাওয়ালটা সরিয়ে দিল। ইলা লজ্জায় আর আবেশে নিজেকে আরো একটু গুটিয়ে নিল, কিন্তু আরিয়ান তাকে ছাড়লো না। শিলার কপালে দুগালে আর সবশেষে তার ঠোঁটের খুব কাছে এসে থামলো। আরিয়ান এক মুহূর্তের জন্য ইলার চোখে চোখ রাখলো। দেখলো সেখানে শুধু একাকাশ ভালোবাসা আর আত্মসমর্পণ। আরিয়ান আর দেরি করলো না, সে তার ঠোঁট দিয়ে ইলার ঠোঁট জোড়া অধিকার করে নিল। এক দীর্ঘ গভীর আর তৃষ্ণাত্ম চুমু, যেন বহু বছরের তৃষ্ণা আজ এই এক মুহূর্তেই মিটিয়ে নিতে চায়। ইলা অনুভব করলো সে যেন এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যেখানে কোনো কুল নেই। আরিয়ানের হাতের আঙুলগুলো ইলার চুলে বিলীন হয়ে গেছে। ঘরের প্রতিটি কোণ আজ তাদের এই রোমান্টিক ভালোবাসার সাক্ষী হয়ে রইল। বাইরের পৃথিবীটা যেন থেমে গেছে। শুধু এই ঘরের ভেতর চলছে এক প্রেমের আদিম লড়াই। অনেকক্ষণ পর আরিয়ান মুখ তুলে ইলার দিকে তাকালো। ইলার ঠোঁট দুটো এখন আরক্ত, চোখে নেশার ঘোর। আরিয়ান তার কপালে কপাল ঠেকে হাঁপাতে হাঁপাতে বলল, আজ রাতে তুমি আমার অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেলে ইলাফুল। আমার ভয়েস হয়তো দুনিয়া শুনেছে, কিন্তু আমার হৃদস্পন্দন আজ থেকে শুধু তোমার শোনার জন্য সংরক্ষিত। ইলা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমি আপনার ছিলাম, আছি আর থাকবো। আপনার এই মায়াজাল থেকে আমি কখনোই মুক্তি চাই না। আরিয়ান মৃদু হাসলো। তারপর ধীরে ধীরে নিচে নামলো।
প্রতিটা চুমু থেমে থেমে যেন প্রতিটা স্পর্শকে আলাদা করে স্মৃতিতে লিখে রাখছে। তোমার গালের এই লালচে ভাবটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। এলা চোখ বন্ধ করে ফিসফিস করে পড়ল। তাহলে আরো লজ্জা দিন আমাকে, যেন আমি কখনোই লজ্জা থেকে বের না হতে পারি। আরিয়ানের ঠোঁট এবার ইলার ঠোঁটে এসে থামলো না, চুমু খেলো না, শুধু ছুঁয়ে রইল। দুজনের ঠোঁটের মাঝে একটা অদৃশ্য কাঁপনি। আমি তোমাকে চুমু খেতে চাই না ইলাফুল। আমি তোমার ঠোঁট থেকে তোমার সব ভয়, তোমার সব কষ্ট, সব অভিমান শুষে নিতে চাই, যেন তোমার ঠোঁটে শুধু আমার নাম থাকে। ইলা সহ্য করতে পারল না। সে নিজেই মাথা তুলে আরিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, প্রথমে আলতো, তারপর গভীর। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। আরিয়ানের হাত ইলার পিঠ বেয়ে নামতে লাগলো ধীরে, খুব ধীরে, যেন প্রতিটা ইঞ্চি জায়গা আলাদা করে অনুভব করছে। আরিয়ান ঠোঁট সরিয়ে ইলার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার হৃৎপিণ্ডের এই দ্রুত ধুকপুক শব্দ, এটা আমার জন্য সবচেয়ে সুন্দর সঙ্গীত। আমি চাই এটা সারা জীবন আমার কানে বাজুক। ইলা আরিয়ানের বুকে হাত রেখে বলল। আপনারটাও তো একই রকম, আমি শুনতে পাচ্ছি। আরিয়ান হাসলো, তারপর ইলার ঘাড়ে মুখ গুজে দিল। গভীর শ্বাস নিল ইলার গা থেকে। শাওয়ার জেল আর তার নিজের গন্ধ মিশে একটা মাদকতা তৈরি করেছে। তুমি জানো না, তোমার এই শ্যাম্পুর স্মেল আমাকে পাগল করে দেয়। আমি জানো তোমার মধ্যে হারিয়ে যেতে চাই, পুরোপুরি কোনো অংশ বাকি না রেখে। ইলা কাপা গলায় বলল। তাহলে হারিয়ে যান, আমিও তো আপনার মধ্যে হারাতে চাই। আরিয়ান এবার তার টাওয়াল খুলে ফেললো। দুজনের মাঝে আর কোনো বাধা রইল না। আরিয়ান ইলার কোমর ধরে নিজের আরো কাছে টেনে নিল। তার চোখে এখন আর দুষ্টমি নেই, শুধু একটা গভীর, প্রায় অন্ধকার ভালোবাসা। আমি তোমাকে ছুঁতে চাই এমনভাবে যেখানে শুধু আমার নাম লেখা থাকবে। ইলা চোখ বন্ধ করে ফেললো। সব জায়গা, আপনার সবকিছু, আমি আপনার পুরোপুরি। আরিয়ান ইলার কপালে চুমু খেলো, তারপর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ইলার গলা, কলার বোন, বুকের উপরের অংশ, প্রতিটা জায়গায় থেমে থেমে চুমু দিতে লাগলো। তার ঠোঁট যেন প্রতিটা স্পর্শে প্রার্থনা করছে। তুমি আমার জন্য সৃষ্টি হয়েছ ইলাফুল। এই শরীর, এই আত্মা, এই হৃদয়, সবকিছুই আমার জন্যই, আর আমি তোমার জন্য চিরকালের জন্য। ইলা আরিয়ানের চুল ধরে টেনে নিজের কাছে আনলো। দুজনের ঠোঁট আবার মিলল। এবার আর আলতো নয়, গভীর, তীব্র, প্রায় হিংস্র। আরিয়ানের হাত ইলার শরীরের প্রতিটা বাঁকে ঘুরে বেড়াতে লাগলো। ইলা কাঁপছে, কিন্তু সে আর লুকাচ্ছে না। সে নিজেই আরিয়ানের কোমর জড়িয়ে ধরলো, নিজেকে তার সাথে মিশিয়ে দিল। আমাকে আপনার করে নিন, এমন ভাবে যেন আমি আর কখনো নিজেকে আলাদা ভাবতে না পারি। আরিয়ান চোখ বন্ধ করে বলল। ইলা মাথা নাড়ল, তার আঙুল আরিয়ানের পিঠে গেঁথে গেল। থামবেন না, আমি চাই আপনি আমার সাথে থাকুন। দুজনের শরীর এক হয়ে যাওয়ার পরেও আরিয়ান থামল না, শিলাকে ছাড়ল না, বরং আরো গভীরে, আরো কাছে টেনে নিল। তার নড়াচড়া ধীর হয়ে এলো, যেন প্রতিটা সেকেন্ডকে আলাদা করে স্বাদ নিচ্ছে। প্রতিটা ধাক্কা এখন আর শুধু শারীরিক নয়, যেন শিলার আত্মার ভেতরে ঢুকে পড়তে চাইছে। আরিয়ানের ঠোঁট ইলার কানের কাছে এসে থামলো, গলা ভারী, ফিসফিস করে বলল। তুমি আমার মনের ভেতরে ঢুকে গেছো ইলাফুল। এখন আমি তোমাকে ছাড়তে পারবো না, কখনো না। যদি কখনো চেষ্টা করি তাহলে আমার হৃদয়টা নিজেই ফেটে যাবে। ইলা তার পিঠে নখ দিয়ে আছড়ে কাটল, কষ্ট নয়, শুধু আরো কাছে টানার জন্য। ইলা চোখ বন্ধ, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। ঘরের চারপাশ নিস্তব্ধ হলেও আরিয়ান আর ইলার মাঝে বয়ে যাচ্ছিল এক উত্তাল ঝড়। আরিয়ান আজ যেন অন্য এক মানুষ। তার চোখে কোনো কোমলতা নেই, আছে কাদিম নেশা আর তীব্র তৃষ্ণা। ইলা বারবার তার সেই নেশার কাছে হার মানছে। আরিয়ান ইলার প্রতিটি জায়গা যেন নিজের করে নিচ্ছে। আরিয়ানের স্পর্শে ছিল এক অদ্ভুত রুক্ষতা আর ভালোবাসার সংমিশ্রণ। কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল তার হিসাব কারো কাছে ছিল না। আরিয়ান যেন ইলাকে এক মায়াবী কুহকে বন্দি করে রেখেছিল। তার এক একটা চুমু ছিল দহনের মতো, যে ইলার শরীরের প্রতিটি রন্ধে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। আরিয়ানের এই রূপের সামনে ইলা ছিল এক অসহায় ইলাফুল, যে বারবার নিজেকে বিলীন করে দিচ্ছিল তার প্রিয় ভয়েস কিং এর অধিপতির কাছে। আরিয়ান বারবার ফিস করে বলছিল, ইলাফুল, তোমাকে এই অন্ধকারে আমার বাহু বন্দি করে রাখাটা আমার জীবনের সবচেয়ে বড় নেশা। আমি তোমাকে এত গভীরে নিয়ে যাব যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। ইলার কথা বলতে পারছিল না, তার শরীর কাঁপছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কষ্ট নয়, অতিরিক্ত অনুভূতির কারণে। সে শুধু আরিয়ানের গলা জড়িয়ে ধরে রইল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে আর নিজের নয়, সে পুরোপুরি আরিয়ানের হয়ে গেছে। অনেকক্ষণ পর যখন দুজনেই একসাথে চরমে পৌঁছালো, আরিয়ান তখনও থামল না, শিলাকে জড়িয়ে ধরে রইল।
তার শরীরের উপরে শুয়ে রইল, কিন্তু ওজন দিয়ে চাপ দিল না। শুধু তার হাত ইলার চুলে বুলিয়ে যেতে লাগলো। সে উত্তাল ঝড়ের অবসান শেষ হলো। ভোরের আলো তখনও ফোটেনি। রুমের ভেতর এক স্নিগ্ধ নিস্তব্ধতা। ইলা আরিয়ানের বুকের সাথে মিশে শুয়ে আছে। তার সারা শরীর অবশ্যই আসছে। এক অদ্ভুত ক্লান্তি আর প্রশান্তি ঘিরে ধরেছে তাকে। তার ফর্সা কাঁধ আর গলায় আরিয়ানের গভীর ভালোবাসার চিহ্নগুলো উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। ইলার মনে হচ্ছে আজ সে পূর্ণতা পেয়েছে। প্রথমবার আরিয়ানের এত কাছাকাছি যাওয়ার অনুভূতিটা ইলার কাছে একদম নতুন। তার হৃৎপিণ্ড এখনও ধীরলয়ে কাঁপছে। লজ্জায় সে আরিয়ানের দিকে তাকাতে পারছে না। শুধু চোখ বন্ধ করে আরিয়ানের গায়ের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা নিচ্ছে। হঠাৎ আরিয়ান ইলার কপালে একটা ভেজা চুমু খেলো। ইলা চোখ খুলে দেখলো আরিয়ান গভীর মায়ায় তার দিকে তাকিয়ে আছে। সে আগ্রাসী আরিয়ান এখন এক মুহূর্তেই নরম হয়ে গেছে। ইলা শুধু মাথা নেড়ে না বলল, কিন্তু তার চোখের কোণে জমে থাকা হালকা পানি অন্য কথাই বলছে। আরিয়ান বুঝতে পারল। সে আলতো করে ইলার গাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান বিছানা থেকে উঠে ইলার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো। একটা পেইন কিলার নিয়ে ইলাকে নিজের হাতে পেইন কিলার আর পানি খাইয়ে দিয়ে শিলার কপালে হাত রাখলো। আরিয়ানের এই কেয়ারিং রূপটা দেখে ইলার সব ক্লান্তি এক নিমিষেই ধুয়ে গেল। আরিয়ান আলতো করে ইলার পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করলো। তার আঙুলের ডগাগুলো ইলার শরীরে এক অদ্ভুত আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। এবার ঘুমাও ইলাফুল। আজকের সূর্যটা আমাদের জন্য নতুন এক পৃথিবী হয়ে আসবে, যেখানে কোনো মায়াজাল থাকবে না, থাকবে শুধু আমি আর তুমি। আরিয়ান ইলার সারা গায়ে কম্বলটা টেনে দিয়ে তাকে নিজের বাহুবন্দী করলো। ইলা আরিয়ানের বুকে মাথা রেখে এক নিবিড় আশ্রয়ের সন্ধান পেল। কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি আর প্রশান্তিতে ইলার চোখ বুজে এলো। আরিয়ান তখন ইলার কপালে ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে, যেন সে তার সবচেয়ে মূল্যবান সম্পদটিকে আগলে রাখছে। আজকের রাতটা আরিয়ানের ডার্ক রোমান্টিসিজম আর ইলার নিঃশর্ত আত্মসমর্পণের এক সাক্ষী হয়ে রইল। আরিয়ান সিলিংয়ের দিকে তাকিয়ে হেসে বলল,